সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে 12.5 লাখ শিক্ষার্থী। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সহ ইসিতে জামায়াতের 4 প্রস্তাব, সরকারের জনদুর্ভোগ তৈরি করছে অভিযোগ ইশরাকের। জাতীয় সনদ তৈরিতে সব পক্ষকে ছাড় দিতে হবে বললেন ডক্টর আলী রিয়াজ, আবারও রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ। এবং পলিথিনের অব্যবস্থাপনার কারণে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে প্রধান উপদেষ্টার মন্তব্য, জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সঙ্গে রয়েছি আমি রিহাদ মাহমুদ। দর্শক শুনছিলেন বিআরবি কেবলস লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সারা দেশে আজ থেকে একযোগে শুরু হচ্ছে 2025 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমমানের পরীক্ষা। সকাল 10টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে এই বছরের লিখিত পরীক্ষা, যা চলবে 10 আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট 12,51,111 জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ বোর্ডে 9টি, শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে 10,55,000-এর বেশি পরীক্ষার্থী, আলিম পরীক্ষার্থী 86,000-এর বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 1,09,000-এর বেশি। এবছর দেশের 2,797টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, দলীয়ভাবে ভোট হলে দলের সরকার তার প্রার্থী জয়ী করে নেয়, তাই নিরপেক্ষ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে। জামায়াত ইসি পুনর্গঠন চায়নি জানিয়ে তিনি বলেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের পর নির্বাচন কমিশন গঠন হয়েছে, সেহেতু এই কমিশনে আস্থার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে। এর আগে বৈঠকে নির্বাচন কমিশনের কাছে পিআর পদ্ধতি চালু, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তুলে ধরে জামায়াত। জন্য ইলেকশন কমিশন আস্থার সাথে জনগণের সহযোগিতা, স্টেক হোল্ডার রাজনৈতিক দলের সহযোগিতা এবং তাদের আরও আনুষঙ্গিক যত প্রয়োজন সেগুলোকে এনশিওর করে সামনে আগাবে। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের দাবি দাওয়া এবং আইন আদালত তোয়াক্কা না করে জনদুর্ভোগ তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় লাগামহীন বক্তব্য না দিতে আসিফ মাহমুদকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডে জড়ালে আন্দোলন নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে করাবে। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চলমান আন্দোলন, সেবা কার্যক্রম এবং ঢাকাবাসীর আন্দোলন নিয়ে সম্প্রতি গণমাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের অবমাননাকর দাবি ও বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ সহ সামরিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। জনগণকে সুবিধা বঞ্চিত করে এর দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে দেয়ার কুচক্রান্ত বাস্তবায়ন করতে চেয়েছিলেন তারা। সংবাদ সম্মেলনে নগর ভবনের যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আন্দোলনকারীদের উপর হামলার নিন্দা জানিয়ে ইশরাক হোসেন বলেন, হামলাকারী আসিফ মাহমুদের ঘনিষ্ঠজন। বর্তমান উপদেষ্টা পরিষদ সর্বসম্মতিভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে, আদালতের রায় যাই হোক, আইন আদালত যাই বলুক, তারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্ব নিতে দিবে না। এটির পেছনে আমি মনে করি সম্পূর্ণ রাজনৈতিক কারণ রয়েছে এবং ঢাকা শহরের একটি কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা যে তারা করে চলেছে একটি নতুন গঠিত রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার জন্য। আসিফ মাহমুদ ঢাকাবাসীকে পশুর সাথে তুলনা করেছেন উল্লেখ করে তিনি বলেন, এ কারণে তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ঝড় বৃষ্টি তীব্র রোদ উপেক্ষা করে দিনের পর দিন শারীরিক ও মানসিক পরিশ্রম করে আন্দোলন করা ঢাকার এই জনগোষ্ঠীকে এই একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে
নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে। এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে। এ সময় এনসিপি নেতাদের ওয়ার্ড পর্যায়ে সচিব পদে নিয়োগ দেওয়ার বিষয়েও অভিযোগ করেন ইশরাককে মিসগাইড করা হয়েছে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেছেন, জাতীয় সনদ তৈরিতে সবার পক্ষ থেকে ছাড় দিতে হবে। এমনটি হলে জুলাই আন্দোলনের মতো সনদ তৈরিতেও ঐক্যমতে পৌঁছানো সম্ভব বলে আশা করা যায়। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে দ্বিতীয় ধাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ৬ষ্ঠ দিনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, জুলাইয়ের আগে ঐকমত্য কমিশনের আলোচনা শেষ করতে চান। এক্ষেত্রে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন। এদিকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকের বৈঠকে আলোচনা হচ্ছে রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চ কক্ষের নির্বাচন পদ্ধতি, জাতীয় সংবিধান কাউন্সিল এনসিসি গঠনের কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও নারী প্রতিনিধিত্ব নিয়ে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে, যা পৃথিবীর ভারসাম্যকে নষ্ট করছে। তাই প্লাস্টিক ও পলিথিন বর্জনের আহ্বান জানান তিনি। বুধবার বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। রকিব মানিকের রিপোর্টের বিস্তারিত। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান মেলার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, পলিথিন ও প্লাস্টিকের সঠিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়েছে। প্লাস্টিক এমন জিনিস হয়েছে যা পরিবেশকে হুঙ্কার দিচ্ছে। প্লাস্টিকের ব্যবহার পৃথিবীতে 3 ধরনের সংকটকে বাড়িয়ে দিয়েছে: জলবায়ুগত সংকট, প্রকৃতিগত সংকট, জীববৈচিত্র্যের ক্ষতি। এটা শুধু প্লাস্টিকের জন্য, আরো বহু জিনিস আছে। প্লাস্টিক এমন জিনিসে দাঁড়িয়ে গেছে যে ক্রমাগত হুঙ্কার দিচ্ছে, হয় আমরা থাকবো না হয় তোমরা থাকবে। প্রধান উপদেষ্টা আরো বলেন, যুদ্ধ বিগ্রহ আমাদের সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রকৃতির সাথে তাল না মিলিয়ে উল্টো পথে চলছে মানুষ। জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে। যুদ্ধ বিগ্রহ, প্রযুক্তির ব্যাপক প্রসার, অপব্যবহার আমাদের সামনে নানা রকমের চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। কিন্তু সেই চ্যালেঞ্জটা আমরা এখনো অনেকে উপলব্ধি করতে পারছি না, সেটা হলো প্রকৃতির বিধ্বংসী রূপ। এটা প্রকৃতির দোষ না, এটা আমাদের দোষ। আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। প্লাস্টিকের দূষণ রোধে জেগে উঠতে হবে, এমনকি এর সমাধান করতে হবে, না হলে অস্তিত্ব হুমকির মুখে বলেও জানান সরকার প্রধান। আমি আশা করি সকল জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলা চলবে এবং উৎসাহের সঙ্গে চলবে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর কর্মকর্তাদের চলমান অযৌক্তিক আন্দোলনে কিছু ব্যবসায়ীদের ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, বৃহস্পতিবার এনবিআর কর্মকর্তাদের সাথে বৈঠকের পর এর সমাধান হতে পারে। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সবার শেষে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। দেশের অর্থনীতি ঠিক থাকতে হলে রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে থাকতে হবে। সেটি না থাকলে ঋণ দানকারী সংস্থাগুলো ছাড় দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। ছিল যখন ইরান ইসরায়েল ওয়ারটা যে বন্ধ করলো, তখন যে ইমিডিয়েটলি আমরা রিটেন্ডার করে আমরা প্রায় $5 থেকে $10 কমে আনছি। ওখানে প্রায় 70-80 কোটি টাকা খরচ হয়েছে। এটা আমি মনে করি এনার্জি ডিভিশন একটা ক্রেডিট। দুর্নীতি ও মাদককে দেশের শত্রু হিসেবে আখ্যায়িত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2025 উদযাপন উপলক্ষে 32টি বেসরকারি মাদক আসক্ত নিরাময় কেন্দ্র প্রতিনিধিদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ শেষে প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি। জানান, শুধুমাত্র মাদক নিরাময় কেন্দ্র করে সমস্যার সমাধান করা যাবে না, মাদক যেন বাইরে থেকে ঢুকতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যেভাবেই হোক সমাজ থেকে মাদক উচ্ছেদ করতে হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের এই মাদক আমরা কিভাবে মাদক থেকে আমরা মুক্তি পেতে পারি এই সম্বন্ধে আপনারা সবাই একটু সচেতন করতে হবে। এই বিভিন্ন অনুষ্ঠান করে আমরা সবাই সচেতন যেমন করতেছি, কিন্তু আপনাদের হাত কিন্তু এর থেকে অনেক অনেক বেশি শক্তিশালী। আপনারা যদি একটু সক্রিয় হন, একটু এদিকে খেয়াল রাখেন, তবে আমাদের এই মাদক কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। টাঙ্গাইলের মির্জাপুরে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হলরুমে এই সভার আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার হায়দার। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ABM আরিফুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, মির্জাপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন সহ অনেকে। বরগুনার আমতলীতে প্রায় 6.5 কোটি টাকা সেতুতে উঠতে হয় বাঁশের মই দিয়ে। এতে ভোগান্তিতে 2 ইউনিয়নের 35,000 মানুষ। ঝুঁকি নিয়েই অনেকটা বাধ্য হয়ে মই দিয়ে বৃদ্ধ থেকে শিশুদের পারাপার হতে হয় সেতু। উপজেলা প্রশাসন বলছে, সংশ্লিষ্ট ঠিকাদারদের কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ করা হবে। সজীব আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন কাউসার আহমেদ। বরগুনার গুলিশাখালী ও আমরাগাছিয়া খালের উপর 66 মিটার দৈর্ঘ্য 6.77 মিটার প্রস্থের গার্ডার সেতু 2023 সালের 6,22,58,323 টাকার কাজটি পায় বরিশালের মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ অ্যান্ড ত্রিপুরা জেভি নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। 2024 সালের জুন মাসে মূল সেতুর কাজ শেষ হলেও বিপত্তি বাধে সংযোগ সড়ক নির্মাণ নিয়ে। সেতুর পশ্চিম পাশে ঢালের 5 ফুটের মধ্যে রয়েছে পূর্ব খেকুয়ানি গুচ্ছগ্রামের চলাচলের কার্পেটিং সড়ক। সেতুর নকশা উচ্চতা অনুযায়ী সংযোগ সড়ক নির্মাণ করলে সড়কটি বন্ধ হয়ে যাবে, ফলে সংযোগ সড়কের কাজ শেষ করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে শিশু থেকে বৃদ্ধা এমনকি রোগীকেও বাঁশ আর কাঠ দিয়ে তৈরি মই দিয়ে ঝুঁকি নিয়ে সেতুটি পারাপার হতে হচ্ছে। সরকার অনেক টাকা খরচ করে আমাদের যাতায়াতের জন্য ব্রিজের ব্যবস্থা করছে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে এই ব্রিজ আমাদের কাজে আসছে না। আমরা আটকে দেওয়ার লাগে, সিঁড়ি দেওয়ার লাগে, কষ্ট করে যাওয়া অনেক, তাহলে এত টাকা দিয়ে ব্রিজ করে লাভ হইলে কি? কোটি কোটি টাকা খরচ করে যায়, কিন্তু উপকার আসে নাই কোনো, আমাকে রাস্তাঘাট নাই। সরকার যে ব্রিজ করছে হ্যাঁ আমরা সঙ্গা বা ইউডিতে সরকার ব্রিজ করে কি লাভ হইল? সমাধানের কোনো আশ্বাস না দিলেও উপজেলা প্রশাসন বলছে, সংশ্লিষ্ট ঠিকাদারদের কোনো গাফিলতি থাকলে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে। এখনের জন্য আমরা এস্টিমেট করে আমরা ঢাকাতে পাঠিয়ে দিয়েছি, ওটা অনুমোদন পাইলে টেন্ডারের মাধ্যমে ওটা আমরা কাজটা বাস্তবায়ন করতে পারবো। যেটা জানা গিয়েছে যে এটা হলো বাজেট স্বল্পতা এস্টিমেটের মধ্যে, তো সেটা পুনরায় রিভাইজ করে আবার নতুন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হচ্ছে। আশা করছি যে এটা খুব দ্রুততম সময়ের মধ্যে জনগণের কষ্ট লাঘবের স্বার্থে খুব দ্রুত সম্পাদন করা হবে। কোটি টাকার এই সেতুর সুফল ভোগ করতেও লক্ষাধিক মানুষের নির্বিঘ্নে চলাচলের জন্য দ্রুত রাস্তা নির্মাণের দাবি এলাকাবাসীর। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের কাশিমপুরে অবৈধভাবে জমি দখলের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার কাশিমপুর থানা 4 নং ওয়ার্ডের সারাবো এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী আলম মিয়া জানায়, জন্ম থেকে পৈতৃক সম্পত্তির ওপর বসবাস করে আসছে তার পরিবার। হঠাৎ করে পরিকল্পিতভাবে তার বাড়ির আঙ্গিনার ফলের গাছ কেটে বালি ভরাট করে এর মাধ্যমে জোরপূর্বক জমি দখল করার চেষ্টা করে একটি সন্ত্রাসী দল। এদের অপকর্ম থেকে মুক্তি ও আইনি সহায়তা চায় এলাকাবাসী। এদিকে জোরপূর্বক জমি দখলের বিষয়ে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প ও কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আলম মিয়া। নিয়ে গেছে, আমি এটার প্রতিকার চাই। আমার 3টা মেয়ে স্যার,
আমার 3টা মেয়ে, আমি 3টা নেমে আসতে চাই, উনি হুমকি দেয়, আমি কোথায় যাব? জোর জবরদস্তি করে আমার স্বামীরে বলে বাড়ি করতেছিস, টাকা চাইছিলাম, টাকা দেস নাই, তোর এই জায়গা জমি দেখ, আমি কি করি, আমার খেলা দেখ, আমি রাজ্জাক তুই চিনস না, এই কথা বলে তার মানুষজন আইনা তার বিশাল এক সাইনবোর্ড ওই দিনে গাইরাত হয়ে গেছে। এই বিষয়ে আমরা থানায় একটা অভিযোগ করছি, পুলিশ আসছিল, পুলিশের সামনেও দেখছি তারা এখানে গাছ কাটতেছে, পুলিশকে আলাদা ডাক দিয়ে নিয়ে তারা আপ্যায়ন স্বরূপ তাদেরকে নিয়ে আলাদা খাই করে, এই ধরনেরই আমরা দেখছি। মোহাম্মদ আব্দুল রাজ্জাক রাজুর বাহিনী দিয়ে, সন্ত্রাস বাহিনী দিয়ে এরকম জুলুম অত্যাচার চালাইছে। এর জুলুমে এই 4 নম্বর ওয়ার্ডের মধ্যে কোনো মানুষ শান্তিতে থাকতে পারবো কিনা সন্দেহ। আইন আদালতের কাছে আমরা সাহায্য চাইছি, আমরা আইন আদালতের সাহায্য নিয়ে আমরা যাতে শান্তিপূর্ণভাবে আমার সম্পত্তি, আমার মামার সম্পত্তি থাকতে পারে। ফরিদপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট এর 2 ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে গোসল করার সময় স্রোতের টানে ওই 2 জন পানিতে হেঁকে উঠতে পারেনি। এ সময় দ্রুত খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের সহযোগিতায় 2 জনকে উদ্ধার করে রেজওয়ান মোল্লা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত ডাক্তার তাদের 2 জনকে মৃত ঘোষণা করেন। মৃতরা হলেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র রেজা এ রাব্বি তামিম ও আব্দুল আল মারুফ। কুড়িগ্রামে এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন ও এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রিলায়েন্স প্রকল্পের প্রোগ্রাম অন পার্টনার ফিল্ড অ্যান্ড কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। চিলমারী উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। এ সময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ আসাদুজ্জামান, চিলমারী উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিশান দাস সহ আরও অনেকে। সোনারগাঁয়ে জামিনে বের হয়ে অস্ত্রধারী বিএনপি নেতা শাহজাহান ভূঁইয়ার মামলায় বাদী সোহরাব হোসেনের ভূঁইয়ার প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। বুধবার বিকেলে সোনারগাঁ উপজেলা প্রেস ক্লাবে ভুক্তভোগী এ সংবাদ সম্মেলন করেন। এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, সাদিপুর ইউনিয়নের 4 নং ওয়ার্ডের বিএনপি সভাপতি শাহজাহান ভূঁইয়া চাঁদার দাবিতে বন্দুক নিয়ে আমাদের ওপর হামলার ঘটনায় মামলা হলে সে গ্রেপ্তার হয়। পরবর্তীতে সে জামিনে বের হয়ে চাঁদাবাজি মামলা তুলে নিতে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসী শাহজাহান ভূঁইয়ার হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের একটি র্যালি বের করে। র্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আতিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা অলিউল ইসলাম সহ অনেকে। প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি হয়, আয়োজিত হয় পরিবেশ মেলা, বৃক্ষ মেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আনসার কমান্ডার। শেষ করব এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবলস লিমিটেড সংবাদ শিরোনাম আরও একবার। সারা দেশে আজ থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে 12.5 লাখ শিক্ষার্থী। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সহ ইসিতে জামায়াতের 4 প্রস্তাব। সরকার জনদুর্ভোগ তৈরি করছে, অভিযোগ ইশরাকের। জাতীয় সনদ তৈরিতে সব পক্ষকে ছাড় দিতে হবে বললেন ডক্টর আলী রিয়াজ। আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ। এবং পলিথিন অব্যবস্থাপনার কারণে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে, প্রধান উপদেষ্টার মন্তব্য। জাতীয় বৃক্ষ মেলার উদ্বোধন।
দর্শক, এই ছিল এশিয়ান সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।